দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতের ইঞ্জিনিয়ারিং জগতের অন্যতম প্রধান নাম লারসেন অ্যান্ড টুব্রো বা সংক্ষেপে এলএনটিকে নিয়ে। সম্প্রতি কোম্পানিটি তাদের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্ডার পেয়েছে, আর এর একটা বিশাল অংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। তো চারিদিকে তাদের এই আন্তর্জাতিক সাফল্য নিয়ে বেশ শোরগোল। কিন্তু আজকের প্রশ্নটা খুব সহজ আর সম্ভবত খুব জরুরিও। এলএনটি এখন যে মধ্যপ্রাচ্যের ওপর এতটা নির্ভর করছে, এটা কি তাদের জন্য একটা অসাধারণ দূরদর্শী কৌশল, নাকি তারা আসলে ঘরের ভেতরে সমস্যা থেকে চোখ সরিয়ে নিয়ে একটা বড় ভূরাজনৈতিক ঝুঁকি নিচ্ছে? আমি যুক্তি দেব যে এই আন্তর্জাতিক পদক্ষেপই এলএনটির ভবিষ্যৎ বৃদ্ধির মূল চাবিকাঠি, আর এটা তাদের বিশ্বমঞ্চে এক নতুন পরিচিতি দিচ্ছে। আর আমার অবস্থানটা কিন্তু ঠিক তার উল্টো দিকে। আমার মনে হয় এই যে চোখ ধাঁধানো আন্তর্জাতিক সাফল্যের কথা বলা হচ্ছে, এর আড়ালে কোম্পানির মূল ব্যবসার কিছু গুরুতর দুর্বলতা আর বড় ধরনের ঝুঁকি চাপা পড়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক। আমার মতে এলএনটির বর্তমান পারফরম্যান্সকে অসাধারণ ছাড়া আর কিছু বলা যায় না। এর পেছনে মূল চালিকা শক্তি হল আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের বলিষ্ঠ পদক্ষেপ। আচ্ছা, এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানির অর্ডার প্রাপ্তি ৪৫% বেড়েছে, যা এক কথায় অবিশ্বাস্য। আর এই বৃদ্ধির সিংহভাগ এসেছে মধ্যপ্রাচ্যের হাইড্রোকার্বন ব্যবসা থেকে পাওয়া দুটি বিশাল আকারের অর্ডার থেকে। কোম্পানি এগুলোকে বলছে আল্ট্রা মেগা অর্ডার, প্রতিটি অর্ডারের মূল্য ১৫,০০০ কোটি টাকারও বেশি। ভাবুন একবার, কি বিশাল অঙ্ক! পরিসংখ্যানটা দেখুন, আন্তর্জাতিক অর্ডার বেড়েছে ৬২%, আর দেশের ভেতরের অর্ডার ৪০%। তো এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিটা দারুণভাবে কাজ করছে। কোম্পানির মোট অর্ডার বুক এখন প্রায় ৬.৭ ট্রিলিয়ন রুপি, যা দিয়ে তারা আগামী ৩ বছর নিশ্চিন্তে কাজ করে যেতে পারবে। একটা ব্যবসার জন্য এর চেয়ে বড় স্থিতিশীলতা আর কি হতে পারে বলুন? সৌদি আরব, কাতার, কুয়েতের মতো দেশগুলোতে এখন যে ধরনের মাল্টি-বিলিয়ন ডলারের প্রকল্পে এলএনটি অংশ নিচ্ছে, তা কয়েক বছর আগেও তাদের কল্পনার বাইরে ছিল। আর সবচেয়ে বড় আস্থার জায়গা হল, এই সব প্রকল্পের গ্রাহক হল দেশগুলোর জাতীয় তেল কোম্পানি। ফলে টাকা আটকে যাওয়ার ঝুঁকি প্রায় নেই বললেই চলে। আর চুক্তির শর্তগুলো অনেক বেশি স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ। তাই আমার মতে এই কৌশল শুধু কোম্পানির আকারই বড় করছে না, একটা মজবুত ও স্থিতিশীল ভবিষ্যতও তৈরি করছে। আপনি যে পরিসংখ্যানগুলো দিলেন তা মানছি, বেশ প্রশংসার যোগ্য। কিন্তু আমার মনে হয় এই পরিসংখ্যানের গভীরে তাকালে একটা অন্য ছবিও দেখা যায়, যা ততটা স্বস্তিদায়ক নয়। আর এখানেই মূল সমস্যাটা লুকিয়ে আছে। কোম্পানি ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার পাচ্ছে, অথচ যে বিভাগ এই অর্ডারগুলো আনছে সেখানেই লাভ কমে যাচ্ছে। আমি দুটো বিষয়ের দিকে নজর দিতে বলবো। প্রথমত, কোম্পানির মেরুদণ্ড যা, সেই ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো বিভাগের কথা ভাবুন। এই ত্রৈমাসিকে তাদের রাজস্ব ১% কমে গেছে। কারণ হিসাবে বর্ষার কথা বলা হলেও আসল কারণ আরও গভীরে। কোম্পানি নিজেই স্বীকার করেছে যে গ্রামীণ জল সরবরাহ প্রকল্পে পেমেন্ট বা টাকা পয়সা পেতে সমস্যা হচ্ছে, যার জন্য তাদের ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমিয়ে দিতে হয়েছে। এটা কিন্তু একটা বড়সড় লাল সংকেত। কিন্তু ওটা তো একটা সাময়িক সমস্যাও হতে পারে। হতে পারে, কিন্তু দ্বিতীয় পয়েন্টটা শুনুন, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এনার্জি প্রজেক্ট সেগমেন্ট এই বিশাল আন্তর্জাতিক অর্ডারগুলো আনছে, সেই সেগমেন্টের মার্জিন দেখুন। মার্জিন হলো প্রতি ১০০ টাকার বিক্রিতে তাদের কত টাকা লাভ থাকছে। তো এই লাভের হার আগের বছরের 8.9% থেকে কমে এখন 7.3% হয়েছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এলএনটি বিশাল আকারের ব্যবসার জন্য লাভজনকতাকে বিসর্জন দিচ্ছে। প্রশ্ন হলো, এই গ্রোথ অ্যাট এনি কস্ট বা যে কোনো মূল্যে ব্যবসার বৃদ্ধি ঘটানোর মডেলটা কি টেকসই? আর সবশেষে, আপনার আন্তর্জাতিক অর্ডার বুকের ৮৪% যখন শুধুমাত্র মধ্যপ্রাচ্য থেকে আসে, তখন আপনি একটা বিশাল ভূরাজনৈতিক ঝুঁকির ওপর বসে আছেন। একটা অঞ্চলের উপর এতটা নির্ভরতা কৌশলগতভাবে কতটা বুদ্ধিমানের কাজ, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আপনি ঝুঁকির কথা বলছেন, কিন্তু আমার মনে হয় আসল ঝুঁকিটা মধ্যপ্রাচ্যে নয়। আসল ঝুঁকি হল এই সুযোগটা হাতছাড়া করা। আপনি যে স্থিতিশীলতার কথা বলছেন, সেটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। দেখুন, গ্যাস উন্নয়ন প্রকল্পগুলো কিন্তু তেলের দামের হঠাৎ ওঠানামার ওপর নির্ভরশীল নয়।
এগুলো দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ, যা আগামী 10-20 বছরের জ্বালানি নিরাপত্তাকে মাথায় রেখে করা হচ্ছে। কোম্পানির হাতে যখন প্রায় 3 বছরের নিশ্চিত কাজ থাকে, তখন তারা অনেক নিশ্চিন্তে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে, নতুন প্রযুক্তি এবং লোকবলের উপর বিনিয়োগ করতে পারে। এই স্থিতিশীলতা একটা কোম্পানির জন্য অমূল্য। আমি স্থিতিশীলতার গুরুত্ব অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্নটা হলো স্থিতিশীলতা বনাম লাভজনকতা নিয়ে। আপনার মতে একজন শেয়ার হোল্ডারের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? 3 বছরের জন্য কম লাভের কাজ নিশ্চিত করা, নাকি 1 বছরের জন্য বেশি লাভের কাজ খোঁজা? দেখুন, যে হাইড্রোকার্বন ব্যবসা সবচেয়ে বেশি অর্ডার আনছে, সেখানেই তো মার্জিন কমছে। কোম্পানি নিজেই বলছে যে এই নরম মার্জিন আরও কিছুদিন চলবে। এখন ভাবুন, পুরনো কিছু প্রকল্পের খরচ বেড়ে যাওয়ার কারণে যদি মার্জিন কমতে পারে, তাহলে এই নতুন আরও বড় এবং জটিল প্রকল্পগুলোতে যদি একই সমস্যা দেখা দেয়, তাহলে লাভজনকতা কোথায় গিয়ে দাঁড়াবে? বিপুল পরিমাণ রেভিনিউ হয়তো আসবে, কিন্তু দিনের শেষে যদি লাভই কমে যায়, তাহলে এই বৃদ্ধির মানে কি? লাভের অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি একটা বিষয় হয়তো উপেক্ষা করছেন। যখন একটা কোম্পানি এলএনটির মতো এত বড় আকারের প্রকল্পে কাজ করে, তখন তার অনেক পরোক্ষ সুবিধাও থাকে। তাদের দর কষাকষির ক্ষমতা বাড়ে, তারা বিশ্বজুড়ে সেরা সাপ্লায়ারদের থেকে ভালো দামে জিনিসপত্র কিনতে পারে, বিশ্বের সেরা ইঞ্জিনিয়াররা তাদের সাথে কাজ করতে চায়। এই স্কেল বা বিশালতায় তাদের একটা আলাদা সুবিধা দেয়, যা হয়তো সরাসরি মার্জিনে দেখা যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে কোম্পানি ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। আর ঝুঁকির যে কথাটা আপনি বলছেন, এলএনটি এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তাদের সাপ্লাই চেইন, লজিস্টিক্স এবং স্থানীয় কর্মী নিয়োগের মতো বিষয়গুলো মোকাবেলার জন্য কৌশলগত অংশীদারিত্ব এবং আগে থেকেই চুক্তি করার মতো ব্যবস্থা রয়েছে। তাদের একটা অত্যন্ত শক্তিশালী অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেম আছে। সিস্টেমের কথা তো বলছেন, কিন্তু বাস্তবে দেখুন না, ভারতের জল জীবন মিশনের পেমেন্ট আটকে যাওয়াটা কি তাদের সিস্টেম আগে থেকে ধরতে পারেনি? যদি দেশের ভেতরে একটা সরকারি প্রকল্পে টাকা পেতে এই অবস্থা হয়, তাহলে সম্পূর্ণ ভিন্ন এক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, ভিন্ন আইন কানুনের দেশে তাদের সিস্টেম কতটা কার্যকর হবে, সে নিয়ে তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। আমি সাপ্লাই চেনের ঝুঁকির কথা বলছি না, আমি বলছি রাজনৈতিক অস্থিরতার ঝুঁকির কথা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমরা সবাই জানি, যে কোনো সময় বদলে যেতে পারে। তখন কি হবে? এটা কি একটা ঝুড়িতে সব ডিম রাখার মতো অবস্থা নয়? দেশের ভেতরের সমস্যাগুলো, যেমন সময়মতো টাকা না পাওয়া, সেগুলো সমাধান না করে বাইরের দিকে এত বেশি ঝুঁকে পড়াটা কি ঠিক হচ্ছে? আমি এটাকে দেশের ভেতর বনাম বাইরের লড়াই হিসেবে দেখি না, বরং আমি মনে করি আন্তর্জাতিক বাজারে কাজ করার ফলে যে অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং কার্যকারীকরণের যে শৃঙ্খলা তৈরি হয়, তা কোম্পানির দেশীয় প্রকল্পগুলোতেও সাহায্য করে। যখন আপনি বিশ্বের সবচেয়ে কঠিন পরিবেশে সবচেয়ে বড় প্রকল্পগুলোতে কাজ করেন, তখন আপনার মান এমনিতেই অনেক বেড়ে যায়। সেই অভিজ্ঞতা দেশের ভেতরে কাজ করার সময় আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। আর ভারসাম্যের কথা যদি বলেন, কোম্পানির অর্ডার বুকের 51% এখনও দেশীয় এবং 49% আন্তর্জাতিক। আমার মতে এটা একটা স্বাস্থ্যকর ভারসাম্য। সংখ্যার দিক থেকে হয়তো ভারসাম্য আছে, কিন্তু আমি গুণগত দিক নিয়ে চিন্তিত। এটা অনেকটা ধরুন একটা বিশাল সুন্দর অট্টালিকা বানানোর মতো, যার ভিত্তিটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। বাইরে চাকচিক্য মুগ্ধ করার মতো, কিন্তু ভিত্তিটা ঠিক না থাকলে পুরো কাঠামোই তো ঝুঁকির মুখে পড়ে। এলএনটির ভিত্তি হল তার দেশীয় পরিকাঠামো ব্যবসা, আর সেখানেই রাজস্বের বৃদ্ধি থমকে গেছে। অথচ দেখুন, ভারতের অভ্যন্তরীণ বাজারে বেসরকারি খাতের চাহিদা কিন্তু বাড়ছে। রিয়েল এস্টেট, ডেটা সেন্টার, পাওয়ার জেনারেশন, এসব খাতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এলএনটির নিজের অর্ডার বুকেই প্রাইভেট সেক্টরের শেয়ার 21% থেকে বেড়ে 30% হয়েছে। এর দেশের ভেতরেই সুযোগ আছে, কিন্তু কোম্পানির মূল ফোকাসটা যেন আন্তর্জাতিক সাফল্যের দিকেই বেশি। আমার আশঙ্কা, এই আন্তর্জাতিক সাফল্যের আড়ালে ভিত্তিটা অবহেলিত হয়ে পড়ছে। আপনি একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, কিন্তু আমার মনে হয় আপনি কোম্পানির সামগ্রিক কৌশলটাকে কিছুটা ছোট করে দেখছেন। এলএনটি শুধু আজকের কথা ভাবছে না, আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি তারা ভবিষ্যতের জন্য নতুন ক্ষেত্র তৈরিতেও মন দিয়েছে। তারা সেমিকন্ডাক্টর, গ্রিন অ্যামোনিয়া এবং প্রতিরক্ষা ক্ষেত্রে প্রবেশ করছে। যেমন ধরুন, জাপানের ফুজিৎসু কোম্পানির
পাওয়ার মডিউল ডিজাইন অ্যাসেট তারা কিনে নিয়েছে। আবার ভারত ইলেকট্রনিক্সের সাথে মিলে তারা ভারতের নতুন প্রজন্মের ফাইটার জেট AMC এর জন্য গুরুত্বপূর্ণ অংশ তৈরি করার চুক্তিতে সই করেছে। এগুলো ভবিষ্যতের জন্য বীজ বপন করার মতো। একটা বড় কোম্পানিকে শুধু বর্তমানের লাভ লোকসান দেখলে চলে না, আগামী 10-20 বছর পরে তারা কোথায় থাকবে সেই পরিকল্পনাও করতে হয়। এই নতুন উদ্যোগগুলো সেই পরিকল্পনারই অংশ। এই নতুন উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয় এবং ভবিষ্যতের জন্য এগুলোর প্রয়োজনও আছে, কিন্তু আমার যুক্তিটা হলো টাইমিং নিয়ে। এই উদ্যোগগুলো এখনও খুবই প্রাথমিক পর্যায়ে আছে। এগুলোতে সফল হতে প্রচুর বিনিয়োগ এবং সময়ের প্রয়োজন। এখন আপনার মূল ব্যবসা অর্থাৎ দেশীয় পরিকাঠামো যদি চ্যালেঞ্জের মুখে থাকে, যদি সেখান থেকে যথেষ্ট লাভ না আসে, তাহলে এই নতুন স্বপ্নের পেছনে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং মনোযোগ আপনি কোথা থেকে আনবেন? সব বড় প্রকল্প যে লাভজনক হয় না তার সবচেয়ে বড় উদাহরণ তো এলএনটির নিজেরই আছে। হায়দ্রাবাদ মেট্রো প্রকল্প থেকে বিশাল লোকসানের পর তাদের বেরিয়ে আসতে হয়েছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বড় আকারের প্রকল্প মানেই নিশ্চিত সাফল্য নয়। আমার ভয়টা হলো মূল ব্যবসাকে শক্তিশালী না করে যদি অনেকগুলো নতুন দিকে একসাথে মনোযোগ দেওয়া হয়, তাহলে কোনোটি হয়তো ঠিকভাবে গড়ে উঠবে না। আগে তো ভিত্তি মজবুত করতে হবে, তারপর তো তার উপর নতুন তলা গাঁথা যাবে, তাই না? আলোচনা শেষে আমার অবস্থানটা আমি আর একবার স্পষ্ট করতে চাই। আমার মতে লারসেন অ্যান্ড টুব্রোর আন্তর্জাতিক কৌশল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের এই বিশাল পদক্ষেপ, কোম্পানির আকার, ক্ষমতা এবং ভবিষ্যতের কাজের নিশ্চয়তা বাড়ানোর জন্য একটি অত্যন্ত সফল এবং অপরিহার্য সিদ্ধান্ত। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আছে, যেমনটা যে কোনো বড় কৌশলেই থাকে, কিন্তু সেই ঝুঁকিগুলো পরিচালনা করার মতো ক্ষমতা এবং অভিজ্ঞতা দুটোই এলএনটির আছে। এই আন্তর্জাতিকীকরণ তাদের শুধু একটি বড় ভারতীয় কোম্পানি থেকে একটি সত্যিকারের বিশ্বমানের প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করছে। আর আমার সশর্প্রেপ হল আন্তর্জাতিক প্রবৃদ্ধির এই আকর্ষণীয় গল্পের আড়ালে যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে, যেমন পরিকাঠামো খাতের স্থবিরতা এবং এনার্জি সেগমেন্টে লাভের হার কমে যাওয়া, সেগুলোকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। চোখ ধাঁধানো আন্তর্জাতিক অর্ডারের পরিসংখ্যান দেখে আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ব্যবসার স্বাস্থ্যের মধ্যে একটা সতর্ক ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। না হলে এই আকাশ ছোঁয়া বৃদ্ধি হয়তো টেকসই হবে না। এটা স্পষ্ট যে এলএনটির কৌশলটি বেশ জটিল এবং এর সাফল্য বা ব্যর্থতা বিচার করার জন্য অনেকগুলো দিক থেকে এটাকে দেখতে হবে। আজ আমাদের আলোচনায় আমরা সেই ভিন্ন দৃষ্টিকোণগুলোকেই তুলে ধরার চেষ্টা করলাম। একদম। এই আলোচনা একটা বৃহত্তর ছবির দুটো ভিন্ন দিক মাত্র। এই তথ্যের গভীরে গিয়েও আরও অনেক কিছু অন্বেষণ করার এবং ভাবার সুযোগ রয়েছে। শ্রোতারাই শেষ পর্যন্ত বিচার করবেন কোন যুক্তিটি বেশি গ্রহণযোগ্য।